কথাটা শুদ্ধ শুনল। শব্দ করে সে বলে উঠল, আমার ভাগের টুকু তো আমি পাবই, হোক সেটা সুখ কিংবা অসুখ। আর মায়া জড়িও না ছেলে, আমি পিছলে যেতে পারি। ক্ষতি কি? আছে অনেক। যেমন আমার মতো অনুভূতি শূন্য, যাতে আর কোনো আবেগী কিশোরকে হতে না হয়। আপনি আপন করে নিলেই পারেন। সম্ভব নয়। কেন? কারণ অজানা। শুদ্ধ তাকালো। তনুজা চোখ বড় করে বন্ধ করে ফেলল। হুট করে একুল ওকুল না ভেবে দুহাত টেবিলের উপর দিয়ে এগিয়ে প্রথমবারের মতো শুদ্ধর বাড়িয়ে রাখা হাতে হাত রাখল। শুদ্ধ সর্বাঙ্গ অধিকতর উত্তেজিত হয়ে উঠল। তনুজা নিজ আঙ্গিতে সেই হাতের উপর মাথা ঠেকালো। চোখ দুটো বন্ধ করে নিল। কিছু না বলেও শুদ্ধকে অনেক কিছু বোঝালো। খানিকক্ষণ বাদে শুদ্ধ অনুভব করল তার হাতে সিক্ততা। তরিতে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু তনুজা ছাড়ল না। শুদ্ধর হাতের পিঠে কপাল ঠেকিয়ে ঠোঁট কামড়ে বড় করে নিঃশ্বাস নিল। ভেতর থেকে সব দুমড়ে যাচ্ছে। বাইরের কিছু দেখার অবসর কোথায়? এই যে আশেপাশের মানুষের নজর ওদের উপর, তাতে ওদের খেয়াল কোথায়? শুদ্ধর কেমন যেন লাগছে। অদ্ভুত রকমের যন্ত্রণা হচ্ছে বক্ষপিঞ্জরে। বোঝানো দায় তা। মনে হচ্ছে কেউ তার কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে নিজ চোখের সামনে। সে কিছু বলতেও পারছে না, তবে বলতে ইচ্ছে করছে। খুব করে বলতে ইচ্ছে করছে, অলকানন্দা, আমার অলকানন্দা, আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে যেন আমার গোটা আকাশ কাঁদতে থাকে। বন্যা হয়ে যায় ধরিত্রীতে। সাঁতরে কুল পায় না, ডুবে যাই আপনার চোখের এই প্রেম সাগরে। অথচ মরতে পারি না। শুদ্ধর মনোকথন যেন তনুজা শুনতে পেল। বড্ড মিনমিনে গলায় ধীর বলি আওড়ালো, শুদ্ধ, দোহাই লাগে, আমায় ছেড়ে দাও। এ মানসিক অশান্তি আমি আর নিতে পারছি না, একটুও পারছি না। এর চেয়ে মরণ যেন শ্রেয়। স্রষ্টার দেওয়া জীবনকে তো ফিরিয়ে দিতে পারবো না, তাই তোমায় ফেরাচ্ছি। ফিরে যাও প্লিজ। কথাগুলোর প্রতিটি শব্দ আলাদা আলাদাভাবে শুদ্ধর বুকে গিয়ে বিঁধল। শুদ্ধ এখন তনুজাকে কি বলবে ভেবে পাচ্ছে না। তনুজার কথা মেনে নেওয়া অসম্ভবনীয়, আর এমনভাবে প্রিয় নারীর বলা কোনো কথা ফেলাও দুষ্কর। তথাপি বলে উঠল, এভাবে আমার জান চেয়ে নিলে আমি বিনা বাক্য ব্যয়ে মুচকি হেসে আপনার সামনে রেখে দিতাম, কিন্তু আপনি চাইলেনই এমন কিছু। তনুজা মাথা ওঠালো। শুদ্ধ তনুজার চোখে চোখ রাখতে না পেরে নতমুখী হয়ে পকেট থেকে হ্যাঙ্গিংটা বের করে তনুজার দিকে এগিয়ে দিল। তনুজা এদিক ওদিক না তাকিয়ে চোখ মুছে নিল। কবার নিঃশ্বাস নিয়েই বলল, সৃষ্টিকর্তার দেওয়া জীবন যার, তার সামনে ফেলে দিতে হয় না। বহু মূল্যবান জিনিস আছে, জীবনের অধিক নেই। আর আপনি তার চেয়েও অধিক। আপনার জন্য মরতে রাজি। বেঁচে না থাকলে আমাকে পাবে কি করে? অথচ দেখো, আমি না থাকলেও তুমি বেঁচে থাকবে। আমার গোটা জীবনকে বিপরীতে রেখে আপনাকে চাইছি। ওভাবে বলো না, সৃষ্টিকর্তা নারাজ হবে। তারপর আমাকে শান্তি দেবেন। একটু ভালোবাসা কি আবার একেবারে ডিজার্ভ করি না? এইটুকুন। হাত দিয়ে খানিকটা পরিমাপ করে দেখালো শুদ্ধ। তনুজা অসহায় চোখে তাকিয়ে বলল, সবার ভালোবাসা পাবে তুমি, কেবল আপনারটা ছাড়া, তাই তো? হ্যাঁ, আর কারো ভালোবাসা আমার চাই না। যা চাই তা কি আদতে আমরা পাই? আর যা পাই তা কি সব চাই? না, আমি না তোমার প্রিয় অনুশোচনা। শুধু তাকালো তনুজার চোখের দিকে। চোখে চোখ স্থির রেখে বোধহয় শেষবারের মতোই বলে উঠল, আর আপনার মোহে জড়িয়ে নিজের জন্য কেবলই আফসোস হয় আমার অলকানন্দা। থামল শুদ্ধ। গভীর শ্বাস টানল। এক আকাশ অমান আফসোস নিয়ে বলে উঠল, আমার অলকানন্দাকে দুঃখ স্পর্শ না করুক। পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটি আমার অপ্রেমিকা হোক। তার উপস্থিতি আমার না হলেও আমার অনুপস্থিতি সুখ সারা জীবন তারই হোক। আকাশে মস্ত বড় এক ভারী চাঁদ, আর বাতাসের সাথে জোনাকি পোকার ঝিঝি আওয়াজ। কি স্নিগ্ধ দেখাচ্ছে, কি সুন্দর শোনাচ্ছে।
প্রকৃতির এই শান্ত রূপ বোধ করি সবারই বড্ড প্রিয়। তবে সহ্য হচ্ছে না সিদ্দিকের। বারান্দায় বসে একের পর এক সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ওড়াচ্ছে। মনটার বিষাক্ততা এই হাওয়ার চেয়েও কম নয়। সে কি আদতেই এত শক্ত পুরুষ যতটা দেখাচ্ছে? আচ্ছা, তনুজাকে অন্যের পাশে ভাবতেই তার কেন এত খারাপ লাগছে? ওদিকে তনুজা বিগত 6 থেকে 7 বছর ধরে তাকে অন্য নারীর সাথে দেখে আসছে। মনের কোনায় প্রশ্ন এলো, সে কি করে পারল প্রিয়তমাকে ছেড়ে অন্যতে জড়াতে? কি করে পারল অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হতে? আর ভাবতে পারছে না। অসহনীয় যন্ত্রণা হচ্ছে তনুজার জন্য। মেয়েটা আর কত সইবে? তারপরে ভেতর মন জবাব দিল, ওর সইতে হবে, ওর এভাবেই ইহজীবনটা কাটাতে হবে। সাহস কি করে হলো ওর ছেড়ে যাওয়ার? নিজের জায়গা নিজেই ছেড়েছে। কি করে পারলো এরকমটা করতে? আমি কি ওকে কম খুঁজেছি? ও কেন মায়ের কথায় এত বাজে সিদ্ধান্ত নিল? সিদ্দিক দাঁতে দাঁত পিষে চোখ বন্ধ করে ফেলল। আমি কোনোদিন তনুজার সামনে সে নিজের রাগকে সামনে রাখতে পারে, তবে শুধাবে। যা চেয়েছিলে তাই হয়েছে। খুশি নোস? নোস কি? হাসবি এখন? হেসে দে, জোরে জোরে হাস। আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে বিজয়ীর হাসি হাস। সব তোর ইচ্ছে মতো হয়েছে, তোর ইচ্ছে মতোই হয়েছে, হচ্ছে। সবশেষে বলবে, তনুজা তুই পাষাণ। ভাবনাগুলো দম বন্ধকর হয়ে আসছে। সিদ্দিক সিগারেটটা ফেলে মুখ কুচকে ফেলল। ভেতরটা তেতো হয়ে এসেছে। অনুভূতিরা যেন বিষ হয়ে গেছে। তালুকদার বাড়িটা আজ একদমই খালি। ইয়াকুব তালুকদার আর এরশাদ তালুকদার কিছু ব্যবসায়িক কাজে চট্টগ্রাম গেছেন। বয়স 70-এর কোটায় গেছে। তবু ইয়াকুব সাহেব এখনো ভীষণ শক্ত সামর্থ্য চেহারার ব্যক্তি। মুখভাব থেকে বয়স আন্দাজ করাটা বেশ কঠিন। এই বয়সেও ব্যবসার হালটা পুরোপুরি ছেলের হাতে তুলে দেননি। ছেলেটা ছিল অশান্ত এবং উত্তেজিত স্বভাবের, তাই ভরসা করতে পারেনি। পাছে না এত সাধনার ব্যবসা রসাতলে যায়। তাই তো একমাত্র নাতিকে নিজের মতন প্রখর জেদি একরোখা বুদ্ধিদীপ্ত তৈরি করেছেন। বয়সে খানিকটা অভিজ্ঞ হলেই সবটা তার হাতে ছেড়ে দিয়ে শান্তির নিদ্রা নেবেন। অথচ ছেলেটার বয়স বাড়ছে, খামখেয়ালি কমছে না। তাই এখনও নিজের কাঠিন্য ধরে রাখতে হচ্ছে ইয়াকুব সাহেবকে। রাতের 12টার দিকে একা বাড়িতে বসে বসে একটা উপন্যাসের বই পড়ছিলেন শুভা বেগম। বাড়িতে সার্ভেন্টস ছাড়া কোনো ফ্যামিলি মেম্বার নেই। হুট করে তিনি শুনতে পেলেন কলিং বেলের তীব্র আওয়াজ। সব সার্ভেন্ট ঘুমিয়ে গেছে। এমন অসময়ে কে আসবে? তরিতে ফোনের সিসিটিভি মনিটরে বাইরের ক্যামেরাটা চেক দিলেন। দরজার সামনে শুদ্ধকে অন্যমনস্কভাবে খুবই অচল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয়বারের মতো ভীষণ রকমের অবাক হলেন। এলোমেলো পায়ে দ্রুত গিয়ে সদর দরজার সামনে গেলেন। দরজা খুললেন। দেখতে পেলেন শুদ্ধর অস্বাভাবিক রকমের লাল চোখ জোড়া। বুকটা ধক করে উঠল তার। কলিজার টুকরোর এই অবস্থা কি করে? শুভা বেগমের রাগ, জেদ, অভিমান সবটাই অনেক বেশি। বৈশিষ্ট্য অনুসারে এখন তার কেঁদে ফেলা উচিত, অথচ তিনি তা করলেন না। ছেলের এই অবস্থা কিসের জন্য হয়েছে তা বুঝতে বিচক্ষণ শুভার দেরি হলো না। প্রচণ্ড রকমের রাগ নিয়ে পড়ল। এর দায়ী মানবীর উপর। সে রাগ এগোনোর আগেই শুভা বেগমের চোখে চোখ রেখে বলল, মা, মা। তার মাতৃহৃদয়ে কেউ যেন আগুন জ্বালিয়ে দিল। বুকটা জ্বলে যাচ্ছে। মুহূর্তে চোখ দুটো ছলছল হয়ে এলো। শুদ্ধর বাচ্চাদের মতো ফোপাতে লাগলো। ক্ষণিকের ব্যবধানে হাঁটু ভাঁজ হয়ে এলো। মাথা নত হয়ে গেল। চোখ দিয়ে বেরিয়ে এলো বেদনাস্ত্র। বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে। শুভা বেগমের চোখ দিয়ে জল গড়ায়। এগিয়ে এসে শুদ্ধর খুব কাছাকাছি দাঁড়ান। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে শুদ্ধর কোঁকড়ানো চুলের উপর হাত রাখেন। শুদ্ধ তাকায় তার দিকে। মা ছেলে দুজনেই কাঁদছে। আহ্লাদ পেয়ে শুদ্ধ শুভা বেগমের কোমর জড়িয়ে ধরল। ফোপাতে ফোপাতে বাচ্চাদের মতো আবদার করে বসল। স্বীয় মায়ের কাছে, যার কাছে একবার মজার ছলে তারা চাওয়াতে তিনি কদিনের মাঝে শুদ্ধ নামে একটা তারা কিনে দিয়েছিলেন। আর আজ কাঁদতে কাঁদতে চাইল,
মা আমার ওকে লাগবে, এনে দাও মা, এনে দাও, প্রমিস করছি আর কিচ্ছুটি চাইব না। শুভা বেগম চোখ বুঝে ফেললেন। সকাল সকাল আশা অর্ষার রুমে এলো। ঘুমোতো অর্ষার দিকে তাকিয়ে মুচকি হেসে দু হাতে জড়িয়ে নিল। মায়ের বুকের উষ্ণতা পেয়ে অর্ষা অধর প্রসারিত করে হাসল, বলে উঠল, গুড মর্নিং মাম্মা। আশাও তার মতো টেনে টেনে বলল, গুড মর্নিং প্রিন্সেস, এবার ঘুমাবো, গুড নাইট। অর্ষার এমন ধূর্ততা দেখে আশা না হেসে পারল না। শক্ত করে কোলে তুলে নিয়ে বলল, ওরে দুষ্টু। অর্ষা বন্ধরত্ব চোখে বলল, হ্যাঁ, স্কুল আছে তো। যাবে না মাম্মা? তো কি করবে? ঘুমাবো। তোমার তনুমা কিন্তু এরকম আলসেমি একটুও পছন্দ করে না সোনা। অর্ষা তনুমা শুনেই তরিতে চোখ খুলল। কাল রাতে আশা অর্ষাকে তনুজার গল্প শুনিয়েছে। ছোটোখাটো কিছু বিষয়কে সুন্দর মতো উপস্থাপন করেছে অর্ষার সামনে। যেমন একটা তনুশ্রী ছিল, খুব পরিশ্রমী, খুব মেধাবী, সবাইকে কীরকম আগলে রাখত, সবাইকে কত ভালোবাসত, সবার কতটা খেয়াল রাখত। ধৈর্য ছিল মাটির মতো, অভিমান ছিল আকাশের মতো। ধৈর্যগুলো সব ঠেকে ঢুকে গুণগুলোকে বিশাল আকার বানিয়ে অর্ষার সামনে তুলে ধরেছে। নিজের কাছে রাখা তনুজার বেশ কিছু ছবি দেখিয়েছে। অর্ষা তনুজাকে এর আগেও দেখেছিল, আবার ছবি দেখতে পেয়ে বলেছিল, মাম্মা তুমিই তো বলেছিলে এটা আমার আরেক মাম্মা। হ্যাঁ তো, কি করে? বাবাইকে বলাই বাবাই রাগ করেছিল প্রচণ্ড। সে কি, বাবাইকে বলতে গিয়েছিলে কেন? তুমি বলনি বলেই তো গিয়েছিলাম। আচ্ছা, আসলে তোমার তনু মাম্মার অভিমান অনেক বেশি ছিল। অভিমান কি মাম্মা? রাতে বাবাই তোমার জন্য টেজি আনতে ভুলে গেলে তোমার কেমন লাগে? মন খারাপ লাগে, কান্না লাগে, রাগ লাগে। সেটাই তনুজারও তেমন লেগেছিল। বাবাইকে কি ওকে ডেজি দেয়নি? বাবাই পচা কাজ করেছে তো। না না, সেটা না, তোমাকে অভিমান শব্দের মানে বোঝাচ্ছিলাম, বুঝেছ? এটাকে অভিমান বলে? হ্যাঁ মা। আচ্ছা, এরপর? এরপর সে একদিন লুকিয়ে পড়ে। কোথায়? জানি না তো। বাবাই প্রচুর খুঁজে, পায় না। সেদিনের মতো ওই যে একদিন ফ্রেন্ডসদের সাথে হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে আমি বেসমেন্টে লুকিয়ে পড়েছিলাম, এরপর ঘুমিয়ে পড়েছিলাম। বাবাই অনেক খুঁজেও পায়নি। তারপর যখন পেল তখন আমাকে কত বকল। বাবাই কি তবে এজন্য রাগ করেছে তনু মাম্মার প্রতি? ধরা যায় তাই। তাহলে তো বাবা একদম ঠিক করেছে। বাবার টেনশন হয়নি বুঝি? তবুও মাম্মা এমন কেন করলো? তুমি কেন করেছিলে? আমি তো খেলছিলাম, ভুল হয়ে গেছে। তোমার তনু মাম্মাও খেলছিল, এত কিছু হবে বুঝেনি। আমি ওকে তনুমা বলি? মাম্মা তো তোমায় ডাকি। আচ্ছা ডেকো। হ্যাঁ, তো তনুমা এখন কোথায়? অনেক দূরে, লুকোতে লুকোতে অনেক দূরে চলে গিয়েছিল। হ্যাঁ মা, ফেরেনি আর? না, বাবাই মারবে বলে ভয় পেয়েছিল। ওকে বলে দিও আমার বাবাই বেস্ট, সবাইকে বোঝে, সবাইকে ভালোবাসে। তাকে ফিরে আসতে বলো, আমার তাকে খুব পছন্দ হয়েছে, আমরা একসাথে খেলবো। সে আমার সাথে খেলবে তো? জবাবে আশা বলতে পারে না। তনুজার ফিরে আসার রাস্তার মুখে দাঁড়িয়ে সে নিজে। তাকে ডিঙিয়ে তনুজা সিদ্দিকের কাছে পৌঁছাতে পারবে না। তাকে বলতে পারে না তার বাবাই সবাইকে বুঝলেও তনুজাকে বোঝেনি, আশাকে বোঝেনি। রমণীদের প্রেম বোঝায় সে বড্ড কাঁচা, এখনও কি নবীন। মাম্মা, তনুজার কাছে নিয়ে যাবে? তনুমার কাছে নিয়ে যাবে? ভাবনার মাঝে এখন ঘুমন্ত অর্ষার হঠাৎই জাগন্ত কণ্ঠ শুনে আশা চকিতে চাইল। জবাবে কি বলবে ভাবতে গিয়ে শব্দ খোঁজা লাগলো। অর্ষা তাড়া দিল, কি হলো, নিয়ে যাবে না? আশা কৃত্রিম হেসে বলল, যাব তো, অবশ্যই নিয়ে যাব, তবে আজ নয়। কবে? যবে তুমি বড় হবে। আমি তো বড়ই মাম্মা। আর কত? আর কতটা বড়? যতটা, আর ততটা বড়, যতটা হলে তোমার তনুমাকে দেখার জন্য আমাদের হেল্পের প্রয়োজন পড়বে না। আমি তো নিজের কাজ সব নিজেই করতে পারি, শুধু জুতোর ফিতেটা বাঁধতে পারি না। আচ্ছা, আমি শিখে নেব। কিন্তু কি? অর্ষা এই কি এর
উত্তর দিল না। চোখ পড়ে তার মা মুচকি হাসল। অর্ষাকে বিছানায় বসিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে সে নিজেও বসল। আলতো হাতে তার গাল স্পর্শ করে আশা বলে উঠল, এখন আপাতত তনুজার সাথে কথা বলতে পারো, তবে বাবাইকে বলা যাবে না। সত্যি কথা বলতে পারবো? হ্যাঁ পারবে তো, তবে আমি বাবাইকে একদমই বলবো না। আকাশের মেঘাচ্ছন্নতার সাথে পাল্লা চালিয়ে যাচ্ছে তনুজার গুমট বাঁধা মনটি। কিছুদিন ধরে খুব অসহনীয় লাগছে তার। রোজ রোজ শুদ্ধর জ্বালাতন, প্রতিদিন নেওয়া খোঁজ, মাঝে মাঝে দেওয়া অনুশোচনা পত্র, হঠাৎই পাগলামি, দেখা হলে মুচকি হাসা, আনমনে কোঁকড়ানো চুলগুলো চুলকে নেওয়া, গজদাঁত বের করে একগাল হাসা, বারবার বিরক্ত হলেও সহ্য করে নেওয়া যেন তার অভ্যাস হয়ে গিয়েছিল। মহাপুরুষ ছাড়া কারোরই সাধ্য নেই অসভ্যের বহির্ভূত কিছু করা। তনুজাও পারছে না বললে ভুল হবে, পারছে, কিন্তু কিছু একটার ঘাটতি দারুণভাবে ভোগাচ্ছে। বারবার মনে হচ্ছে বুকের মাছটা শূন্য, অনেকটা আকাশের বুকে যেন নীলিমার অভাব। মনে হচ্ছে কিছু জ্বালাতন খারাপ না, সুন্দর, অদ্ভুত রকমের প্রশান্তিদায়ক। কিছু মানুষ থাকে না, যাদের জন্মই হয় একা থাকার জন্য, কষ্ট পাওয়ার জন্য। স্রষ্টা বোধহয় তনুজাকে তেমনই একজন বানিয়েছেন। তাই তো তনুজা কাঁদে না, অভিযোগও করে না, আগের মতো অভিমানে গাল ফোলায় না, রাগে রণচণ্ডীও হয় না। কেবল প্রতি পদে চমকে ওঠা মেঘাচ্ছন্ন আকাশটির দিকে তাকায় আর হেসে ফেলে। হাসতে হাসতে চিৎকার করে বলে ওঠে, হে পৃথিবী, তুমি না চাইতেও আমি খুব ভালো আছি। এই দেখো, হাসছি। প্রকৃতি বোধহয় লজ্জা পায়, মুখ লুকোয় অন্ধকারে। তনুজা এতে মজা পায় ঝড়ো হাওয়া, অশান্ত পরিবেশ দেখে। তনুজার এমন নির্জীবতা দেখে আকাশ যখন বিদ্যুতের ঝলকানি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে ওঠে, তনুজা তখনও আকাশের কর্ম দেখে রঙ্গ করে হাসে। আজ দীর্ঘক্ষণ আকাশটা অন্ধকার হয়ে রইল। তনুজা নিষ্পলক ওই আকাশের দিকে তাকিয়ে রইল ঝুম বৃষ্টির অপেক্ষায়। ক্ষণিকের মাঝে বৃষ্টিরা দলবদ্ধ হয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়ল। তনুজা নির্বিশেষ নেত্রে আরও এগিয়ে গিয়ে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়ালো। দক্ষিণা হাওয়ায় জন্য বৃষ্টির প্রতিটি ফোঁটা মুখ হয়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তনুজার সর্বাঙ্গ। মুখে শীতল স্পর্শ পেয়ে সে মুচকি হেসে বিড়বিড় করে বলে উঠল, আমি কাউকে বলবো না। মানুষ দ্বিতীয়বার প্রেমে পড়ে, কাউকে বলবো না। তারপর থামল, আবার বলল, প্রথম প্রেমে পড়ার মানুষ নব্যপ্রেমী হয়। শিরশির করে কাঁপতে থাকা শরীর, উথাল পাথাল ঢেউ খেলা হৃদস্পন্দন, প্রিয়তমে শূন্যতায় বুকের হাহাকার, কাছাকাছিতে অবিশ্বাস্য ধরনের সুখ। চোখের ভাষা না চাইতেও দিক পরিবর্তন, চারপাশে সুখ প্রজাপতির ওড়াউড়ি, অনুভূতির সম্মিলিত সাক্ষাৎকার, সবটাই তখন অচেনা। প্রেম পেরিয়ে সম্পর্কটা যখন অনেক দূর এগোয়, তখন তারা বুঝতে পারে যে এখানটায় প্রেম পুষ্পের প্রস্ফুটন হয়েছে। তারা আগে বোঝে না কি করে প্রেয়সীর মান ভাঙাতে হয়, কি করলে প্রেমিক পুরুষও হুটহাট বুকে আগলে নেয় কারণে। নতুন অনুভূতি তো, বুঝতে বুঝতেই প্রেম পুষ্প ঝরে পড়ে। তাই দ্বিতীয় প্রেমের সূচনাতে এই একই অনুভূতি চিনতে আমি ভুল করিনি। তার প্রেমে পড়তে আমার লেগেছিল পাক্কা 37 সেকেন্ড। প্রথম 12 সেকেন্ডের মাথাতেই আমি ধরে ফেলেছিলাম নিজের ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র দলা পাকানো অনুভূতিদের একত্রী হয়ে ডানা ঝাপটানো। আমি এরপর 20 সেকেন্ড নিজেকে আটকানোতে লাগিয়েছিলাম। খুব করে চেয়েছিলাম অনুভূতিরা মরে যাক, অথচ তারা মরল না। শেষ 5 সেকেন্ডে আমি নিজের চেয়ে 8 বছরের ছেলেটাকে গভীর থেকে গভীরভাবে ডুবে গেলাম। তার ডোববার আগেই, সে আমার দিকে প্রেমময়ী নজরে তাকানোর আগেই আমার মনের গহীন থেকে তার জন্য প্রেম প্রজাপতিরা দলবদ্ধ হয়ে ওরা শুরু করলো। অথচ শিক্ষিকা তনুজার জন্য স্বীয় শিক্ষার্থীর তরে প্রেম বিনিময় ছিল নিষিদ্ধ। ইস, শুদ্ধ, আমি এই প্রফেশনে না থাকলে তোমায় ফেরাতাম না। তনুজা চুপ মেরে গেল। অনেকটা সময় লাগালো। বৃষ্টির তেজ বাড়ছে, আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে ধীরে। তনুজার মনে প্রশ্ন জাগে,
ধরার আকাশে মেঘ জমে, বৃষ্টি হয়, আকাশ পরিষ্কারও হয়। অথচ তার মন আকাশের মেঘ কেন বৃষ্টি হয়ে ঝরে না? সে কি এতটাই পাষণ্ড? জবাবে সেও স্বকীয় মনও মনের অধীনস্থ দুই পুরুষের মতো বলে ওঠে, তুই সত্যি পাষণ্ডী। শুদ্ধর ভাষ্য মতে সত্যি সত্যি সত্যি। তরুজা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকায়। নতমুখী হয়ে মিনমিনে স্বরে বলতে লাগে, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই। প্রিয় বর্ষণ, তার কানে পৌঁছে দিও। তার অলকানন্দা, তাকে ভালোবাসা প্রকাশ করতে না পারার জন্য ধারা ঝরা ধরনীর মতো দুঃখিত। কেবল বলো না যে তার প্রেম একতরফা ছিল না। বলো না প্রেম পুষ্প এই পাশেও ফুটেছিল। হ্যালো। শাওয়ার নিয়ে রুমে প্রবেশ করতেই ফোনে আসার নাম্বার থেকে কল আসে। তনুজা দ্বিধা নিয়ে রিসিভ করলো। তার স্বর শুনে ওপাশের পিচ্চি অর্ষা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, তনুমা তুমি? কি মিষ্টি ভয়েস তোমার। মাম্মা ঠিকই বলতো, তোমার সব কিছুই বেস্ট বেস্ট, একদম মাম্মা মাম্মা বেস্ট বেস্ট। হ্যালো, কথা বলছো না কেন? তনুজা বিস্মিত হয়ে একবার ফোনের স্ক্রিনের নাম্বারটা দেখে আবারও ফোন কানে তুলল। না, এটা তো আশারই নাম্বার। তবে কি? কাপা কাপা কণ্ঠে শোধালো, কে? যা বাবা, আমি তো পরিচয় দিতেই ভুলে গেছি। আমি হচ্ছে অর্ষা, অর্ষা আবরার সিদ্দিক। আমার বাবার একমাত্র প্রিন্সেস, মাম্মার বেস্ট ফ্রেন্ড। আমার বয়স 5, না 6, কদিন আগেই 6 হলো। DSS-এ ক্লাস 2তে পড়ি, রোল নাম্বার 2। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে অর্ষা হাঁপিয়ে গেল। বুকে হাত রেখে দম ফেলে আবার বলল, আর তুমি? তনুজা জবাব না দিয়ে অবিশ্বাস কণ্ঠে পাল্টা প্রশ্ন শুধালো, তুমি অর্ষা? হ্যাঁ বাব্বা, হ্যাঁ। কল কি করে করলে? মাম্মার ফোন থেকে। মাম্মা কই? এই তো এখানেই আছে। আমাকে কল করলে? হ্যাঁ গো, মাম্মা তোমার কথা খুব বলে। আমারও তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছিল। মাম্মা বলিয়ে দিল, ইউ নো না, শি ইজ দ্য বেস্ট মাম্মা ইন হোল ইউনিভার্স। বলো বলো। হ্যাঁ, তোমার মাম্মা বেস্ট। মাম্মা বলল তুমি নাকি লুকিয়ে পড়েছিলে। আচ্ছা, কেন লুকালে বলো তো? তুমি না লুকোলে আজ আমরা একসাথে থাকতাম না। আমার কত ইচ্ছে তোমাকে সামনে থেকে দেখব, কত ইচ্ছে তোমাকে ছুঁয়ে দেখার। তনুজা কথা বলতে পারছে না, শব্দ হারিয়ে ফেলেছে। ওপাশে অর্ষা বলতেই থাকলো, জানো আমার আমার তোমাকে কি যে ভালো লাগে, কত সুন্দর দেখতে তুমি। মাম্মা ছবি দেখিয়েছে, তুমি একটা ল্যাভেন্ডার শাড়ি পরেছিলে, একদম আমার পরিমা লাগছিল তোমায়। আচ্ছা শোনো, আমিও শাড়ি পরবো। আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। বাবা আমাকে 8টা শাড়ি কিনে দিয়েছে, তো আমিও তোমার ওই রকম একটা শাড়ি পরবো। তুমিও পরবে, ঠিক আছে? দুজনে একরকম সাজবো, তারপর এত জায়গায় ঘুরবো। বাবাই ড্রাইভ করবে, পাশে তুমি বসে থাকবে, আর আমি তোমার কোলে। ও না, তাহলে মাম্মা কই থাকবে? আইডিয়া, তুমি মাম্মা পিছে বসবো, বাবাই হবে আমাদের ড্রাইভার। কি মজা! তনুজার চোখ গড়িয়ে অশ্রু ঝরল। জলদি করে জল মুছে নিল। দুবার শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে বলল, কেমন আছো সোনাই? ভালো ভালো ভালো, খুব ভালো আছি। ইস, কি সুন্দর করে ডাকলে তুমি, আমার খুব ভালো লেগেছে। তাই? হ্যাঁ তাই। কি করছো? খেয়েছো সকালে? না, মাত্র উঠলাম। তুমি খেয়েছো? না তো। আচ্ছা, একসাথে খাবো। তুমি আমাদের বাড়িতে এসো। আমি তো আসতে পারবো না। কেন? প্রশ্ন করে অর্ষা থামল। এই কেন এর কারণ তো একটু আগেই আশা তাকে বুঝিয়েছে, আর সে বুঝেছেও, তাই বলল, ও আচ্ছা, সমস্যা নেই, আমি যাব। কেমন? মাম্মা বলেছে বড় হলে যেতে। আমি জলদি বড় হয়ে যাব, তারপর তোমার সাথে খুব খেলবো। আচ্ছা ঠিক আছে, ভিডিও কলে আসো। এই বলে অর্ষা ক্যামেরা অন করে ফেলল। তনুজা ভালো মতো চোখ মুছে কল রিসিভ করলো। অর্ষা তনুজাকে দেখেই মিষ্টি করে হাসলো। হায় আল্লাহ, তুমি কি মিষ্টি গো দেখতে!
অর্ষার হাসি মুখের হাসি তনুজাতেও ট্রান্সফার হলো। সেও হেসে বলল, তোমার চেয়ে কম নয়। জানো জানো, আমি কাল রাতে তোমার ছবি দেখে অনেক কিছু মিলিয়েছি। এই যেমন আমাদের হেয়ার কালার দুজনেরই ব্রাউন, আমাদের গায়ের রং দুজনেরই সেম সেম, আমাদের হাসিও একই রকম। শুধু আমার চোখটা মাম্মার মতো বিড়াল চোখে। মাম্মা বলে আমার রাগও নাকি তোমার মতো, কাঁদিও তোমার ধরনের। তাই আমি গোটাটাই তোমার মতো হতে চাই। আমি হব আমার তনু মায়ের জুনিয়র ভার্সন। সুন্দর না? আমার মতো হতে চাও? অবাক হয় তনুজা। ও পাশে অর্ষার পেছনে আশাকে দেখা যাচ্ছে। আশা অর্ষার কাছ থেকে ফোন নিয়ে অর্ষাকে এক হাতে আগলে তনুজাকে দেখে হেসে বলল, তোমার অপূর্ণতা ও পূরণ করেছে। তোমার মতোই সবাইকে বোঝে, সবার খেয়াল রাখে, ওর বাবার উপর রাগ করে, অভিমান করে, একদম তোমার মতোই। তনুজা মলিন হাসল। ওকে আমার মতো না বানালেও পারতেন আশা আপু। আশা ঠোঁট কামড়ে ধরে ভাবলো কিছু, এরপর অর্ষাকে বলল, ফ্রেশ হয়ে এসো, মাম্মা তোমার তনুমার সাথে কথা বলবে প্রিন্সেস, পার্সোনাল। ওকে মাম্মা। অর্ষা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আশা ফোন নিয়ে ব্যালকনিতে প্রবেশ করলো। ফোনটা সামনে এনে বলল, বিশ্বাস করো আমার কোনো দোষ ছিল না। আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। ওদিকে আবরারকে একা দেখে বুকটা কাঁদছিল, খালি মাঝে লোভ জেগেছিল ওকে আরেকবার নিজের কাছে পাওয়ার। তাই আমি বিয়ে করতে চেয়েছিলাম, যদি জানতাম তুমি ফিরবে। কথা সম্পূর্ণ করতে না দিয়ে তনুজা বলে উঠল, তবে আমার ফেরার রাস্তা বন্ধ করে দিয়ে হলেও আপনি ওকে নিজের করে নিতেন। ছলছলে চোখে তাকালো আশা। তনুজা বলল, ভালোবাসা একটা মহামারীর নাম। শহর জুড়ে এই মহামারীর রাজত্ব। কেউ মরে, কেউ জ্বলে, কেউ পড়ে, কেউ ছাই হয়, আবার কেউ বা হয় ফিনিক্স বার্ড। আপনাদের রিলেশনের সময় সিদ্দিক বা আপনি কেউই সিরিয়াস ছিলেন না। সিদ্দিকের দিক দিয়ে যাও ওই একটু আধটু ছিল, আপনার দিক থেকে সম্পূর্ণ শূন্যের কোঠায়। তাই আপনি ওর চেয়ে বেটার কাউকে পেয়ে সেদিকে ঝুঁকলেন। আর মানুষ হারালেই তার মর্ম বোঝে, যদি না তার প্রেক্ষিতে পাওয়া জিনিসটা বেটার হয়। আপনি দেখলেন আপনার স্বামীর চেয়ে সিদ্দিকের কাছে আপনি বেশি ভালো থাকতেন। আস্তে ধীরে এতদিনের একসাথে থাকা সম্পর্কের উজ্জ্বল দিনগুলো আপনার চোখে ভাসতে থাকে। আপনি স্বীয় স্বামীর স্থানে প্রাক্তন প্রেমিকের প্রেমে পড়তে থাকেন। তারপর এতটাই ডুবে যান যে তালাক সেই সম্পর্কের শেষ পরিণতি হয়। এরপর ভাবলেন ফিরে আসবেন, তখন দেখলেন সিদ্দিক বিয়ে করে নিয়েছে। তারপর তড়িঘড়ি করে আশা বলল, তারপর আমি হতাশ হয়েছি আর জাস্ট বন্ধু হয়ে থাকতে চেয়েছি। ট্রাস্ট মি, নাথিং এলস। আই ট্রাস্ট ইউ। আপনি জাস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চেয়েছিলেন, থাকতেন। এই ম্যাচিওর ছিলাম আমি, তাই বুঝতে পারিনি আমি আমার লাইফে ভালোবাসা বলতে কেবল আমার বাবাকেই বুঝতাম। তাকে হারিয়ে ফেলার পর আমার লাইফের সবচেয়ে বড় শূন্যতা ছিল ভালোবাসায়। আমি ভালোবাসার জন্য হাহাকার করতাম, চাচিকে খুশি করার জন্য কি না কি করতাম, তাও আমায় ভালোবাসতেন না। তারপর সিদ্দিককে পেলাম, সে আমাকে ঠিক আমার বাবার মতোই ভালোবাসতো। তাকে পেয়ে যেন আমি আমার গোটা দুনিয়া পেয়ে গেলাম। থামলো তনুজা, আশার দিকে তাকালো, সে কাঁদছে। তনুজা তা দেখে মলিন হেসে বলল, কাঁদছেন কেন? জবাবে আশা কিছু বলতে পারল না। তনুজা হাসি নামিয়ে বলল, কাঁদবেন না, আপনার সব কান্না মেঘেরা শুষে নিক, নীল আকাশের মতো হাসুন আপনি। আসলে বেশি শোক আমার কপালে সয়নি। যখন আমি নিজেকে সর্বসুখী রূপে জনসম্মুখে প্রকাশ করলাম, তখনই আমার অপারগতার গল্প দেওয়ালে দেওয়ালে ছাপানো হলো। পৃথিবীর সবচেয়ে বড় অপারগতার গল্প বোধহয় বন্ধুত্বের গল্প, তাই না? বন্ধাত্বের গল্প, তাই না? আমি এদিক থেকে হেরে না গেলে কখনোই সিদ্দিককে ছাড়ার মতো অসহনীয় কাজ করতে পারতাম না। খুব বেশি ইনসিকিউর ফিল করতে থাকি ওকে নিয়ে। মনের মাঝে দলা পাকানো কষ্টরা আমাকে মাঝে মধ্যেই বলতে থাকতো, তনু, সিদ্দিক তোকে ফেলে দেবে খুব শীঘ্রই। আমি মানতেই পারতাম না, আমার মাথা কাজ করতো না। আমাদের দাম্পত্যটা অশান্তিতে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল আমি আমার সিদ্দিককে আমার থেকে কেড়ে নেবেন, আমি আবার একা হয়ে যাব। দিনকে দিন আপনাকে অসহনীয় লাগতে থাকে।
আপনার কথাগুলোকেও অসহ্য লাগতে শুরু করে। ওদিকে সিদ্দিকের মা ওর জন্য মেয়ে দেখছিলেন। কতটা অপমানের বুঝতে পারছেন। রাগে দুঃখে সিদ্দিকের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর আর চেয়েও ফেরার পথ পেলাম না। কিছুদিন পর দেখলাম আপনার বিয়ে হলো। আপনি সিদ্দিককে একা দেখে কষ্ট না শান্তি পেয়েছিলেন, ফিরে পাওয়ার স্কোপ পেয়েছিলেন যে। এরপর নিয়ে নিলেন তাকে নিজের করে। ভালোবাসা মানুষকে এতটাই নির্বোধ বানিয়ে দেয়, অন্যের সংসার ভেঙে নিজেরটা গড়তে শেখায়। আপনার প্রতি কোনো অভিযোগ নেই আমার, সত্যি কোনো অভিযোগ নেই। আর সিদ্দিককে আর ওর মেয়েকে হ্যাপি রাখুন, তাহলেই হবে। তুমি কি আমায় অভিশাপ দিয়েছিলে তনুজা? আপনি কি অশান্তিতে আছেন? আমার অভিশাপ লাগে খুব। চাচাতো ভাইকে দিয়েছিলাম, সে পঙ্গুত্বকে আপন করেছে। এলাকার এক দুশ্চরিত্র লোককে বউ পেটাতে দেখে দিয়েছিলাম, তার কদিন পরে ক্যান্সার হয়েছিল, মারা গেছে। আর কাউকে দেয়নি। আপনাকে দিলে এখনও আমার সাথে কথা বলার অবস্থায় থাকতেন না। আমার অভিশাপ আপনাতে লাগলে আপনি শান্তিতে থাকতে পারতেন না আপু। আমি শান্তিতে নেই। আমার সব আছে, বর আছে, ঘর আছে, সন্তান আছে, শান্তি নেই। তনুজা লম্বা একটা শ্বাস টেনে বলল, কারো সংসার ভেঙে স্বীয় সংসার গড়া রমণী সুখী হয় না, কিন্তু আপনার বেলায় উল্টো হোক। আমার স্বামীর বুকে আপনি শান্তিতে থাকুন, যান, দোয়া করে দিলাম। আমার অভিশাপের মতো দোয়াটাও খুব লাগে। দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বিড়বিড় করে উঠল, যে মানুষটার পাশে নিজের ছায়াকে আমার সহ্য হতো না, সেই মানুষটার বুকে আপনার জায়গা হওয়ার জন্য আমি সর্বক্ষণ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাব। সিদ্দিক আমায় আপনায় ভালোবাসুক, আমাদের একসাথে দেখা রঙিন স্বপ্নগুলোর মতো ভালোবাসুক। ভার্সিটি থেকে ফিরতে ফিরতে আজ তনুজার সন্ধ্যা হলো। বাসায় এসে দেখতে পেল দরজা খোলা। অপ্রস্তুত হয়ে রুমে প্রবেশ করলো। না, কোনো সন্দেহবাতিক চিহ্ন চোখে পড়ল না। খটকা লাগলো রুমের দরজার সামনে গিয়ে। ভেতরটায় তাকাতেই ছানা বড়া হয়ে এলো। পুরো রুম অগোছালো হয়ে আছে, যেন কেউ চিরুনি তল্লাশি চালিয়েছিল। তারপরে দরজায় লাগানো স্টিকি পেপারে চোখ গেল। হাতের লেখা তার বড্ড পরিচিত। তনুজা সেটি পড়ল, ভালো মতো পড়ল। হলুদ কাগজটিতে গুটি গুটি শব্দে লেখা, জীবনের মতো রুমটাও এলোমেলো করার জন্য সরি, দুটোই গুছিয়ে নেবেন, ইমতিয়াজ তালুকদার শুদ্ধ। তনুজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে খুব ভালো করে বুঝতে পারছে এখানটায় শুদ্ধর আগমন ঘটেছিল। লক খুলল কী করে, অ্যাড্রেস পেল কী করে, এসেছিলই বা কেন? কোনো প্রশ্নে মাথা খাটালো না। এগিয়ে গিয়ে বিছানায় রাখা র্যাপিংয়ে মোড়ানো বক্সটা হাতে নিল। বেশ বড় সড়ো বক্স। উপরে কালো পেপারের আবরণটা মিনিটের ব্যবধানে খুলে ফেলল। অনাবৃত বক্স থেকে অতি সন্তর্পণে বেরিয়ে এলো তনুজার ব্যবহৃত বেশ কিছু সামগ্রী, সাথে একটা ছোট্ট চিরকুট, হলুদ চিরকুট। তনুজা দেখল, খুব মন দিয়ে দেখল, তারপর পাশে রেখে দিল। এখানটার প্রতিটি জিনিসই তনুজা হারিয়ে ফেলেছিল। হেয়ার ক্লিপ, চুড়ি, ইয়াররিংস, ঝুমকো, পায়েল, স্কার্ফ, রুমাল, আরও অনেক কিছু। সেখানটায় শুদ্ধর একটা শার্টও আছে। হুট করে তনুজার মনে পড়ে গেল সেই বিকেলের কথা। এক বিকেলে শুদ্ধর বাইকে বসে ফেরার সময় মনের অসংলগ্ন কর্মের নিদর্শন সামনে বসা ব্যক্তিটির পিঠের উপর তার শার্টে লেগে গিয়েছিল। বিপরীত ব্যক্তিটি হয়তো বুঝতে পেরেছিল তনুজার অসাবধানতার প্রতীক, তবে জানতে পারেনি কখনোই যে সেটা এক তনুশ্রীর ইচ্ছাকৃত কাজ ছিল, মনের পিছলে যাওয়া নমুনা ছিল। সে ধরতেই পারেনি এক নারীর মন কেমনের গল্পগুলোর অনেকাংশ জুড়ে সে ছিল। তনুজা তড়িঘড়ি করে পরনের শাড়ি খুলে মেঝেতে ফেলে দিল। শার্টটা গায়ে জড়িয়ে চোখ বন্ধ করল। ডান হাত উঁচিয়ে কলারটা টেনে লম্বা করে শ্বাস টানল। পুরুষালী ঝাঁঝালো স্মেল আসছে। এই স্মেলটা এক শুদ্ধ পুরুষের। তপ্ত হলো এতে তনুজা। ভালো মতো শার্টটা আঁকড়ে ধরল, এমনভাবে ধরল যেন শার্টের ভেতরে সে একা নয়, শুদ্ধ আছে। ছেলেটা চুপ করে আছে,
মাঝে মাঝে বুক ভরে শ্বাস টানছে। তনুজার বোধহয় প্রিয় নারীর সুবাস এই টেনে নেওয়া সমীরের সাথে মিশে থাকার জন্যই শুদ্ধর এমন শান্ত স্থির অবস্থা। বেশ অনেকক্ষণ অতিক্রম হওয়ার পর তনুজার খেয়াল হলো এখানটায় সে ছাড়া কেউ নেই। যাকে জড়িয়ে ধরে আছে সে এক অদৃশ্য মিছে মায়া। বুকটা কেঁপে উঠল। সব কিছু এলোমেলো লাগলো, ঠিক সেদিনের মতো যেদিন সিদ্দিক বিয়ে করে নিয়েছিল। সারাটা রাত উদ্ভ্রান্তের মতো কেঁদেছে সে। আজও তেমনই লাগছে। প্রচুর কান্না পাচ্ছে। চিৎকার দিয়ে কেঁদে উঠতে ইচ্ছে করছে। আশ্চর্য, চোখের জলেরা নাই হয়ে গেল কেন? তনুজার বিক্ষিপ্ত নজর গেল বক্সের কোনায় সেলো টেপ দিয়ে লাগানো একটি খামের দিকে। এলোমেলোভাবে হাতটি এগিয়ে অতিশয় স্থির ভঙ্গিতে টেনে নিল। এক মুহূর্তের দেরিও যেন তার সয় না। বড্ড যত্নের একটি চিঠি। মৌনি কোঠা থেকে কেউ যেন তনুজার শোধন কাটল। শেষ চিঠি। আদতেই কি শেষ? কি যেন বলেছিল, কোনো এক ধ্বংসযজ্ঞ থেকে গোটা ধরনের জন্ম। তবে শেষ হয় কি করে, যেখানে সমাপ্তি সূচনার উৎস? বিবেচিত মনের উথাল পাতালের মাঝেই প্রকৃতির নৈত শব্দে বলে উঠল, এই কাহিনীর প্রারম্ভ তো এখন হবে, হয়তোবা এই কল্পে, নয়তোবা অন্য কারতে। তনুজা অশান্ত ভঙ্গিতে খামটি খুলল। বেরিয়ে এলো রংচটা একটি কাগজ। বেশ বুঝতে পারল লেখার সময় এতে কেবল কলমের কালিই নয়, পত্রদাতার চোখের জলও এঁটেছে। অনুভব করতে পারল শুদ্ধর কাঁদতে কাঁদতে লেখাটা। তারপর পড়া শুরু করল। প্রিয় অনুশোচনা, আপনাকে আমি ভালোবাসি না। হাসছেন। মনকে এই বলেই তো সান্ত্বনা দিচ্ছি। ভালোবাসি বলার চেয়েও বোধ হয় ভালোবেসেও ভালোবাসি না বলাটা বেশি পোড়ায়। অথচ প্রতিনিয়ত আমাকে পড়তেই হচ্ছে। আচ্ছা, কেন? আপনার প্রেমে পড়লাম বলুন তো? আমি তো অতটা ইম্যাচিওর না যে নিজেরই শিক্ষককে ভালোবেসে বসবো। তবে কেন হলো এরকমটা? আমি সত্যিই দুঃখিত। ক্ষমা হবে? জানেন, আপনি হীনা এই 6টা মাসের এমন কোনো মুহূর্ত আমার জীবনে আসেনি যেই মুহূর্তে আপনি ছিলেন না। আপনি সর্বত্র ছেয়েছিলেন। খেতে গেলে মনে হতো কেউ দুম করে এসে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তাকিয়ে দেখলাম অদৃশ্য আপনাকে। আপনি ভ্রুকুচকে বললেন, শুদ্ধ? এত শুদ্ধভাবে খায় কেউ? দেখি একটু মেখে লেপটে খাও তো। আমি টিস্যু হাতে নিয়ে বসলাম, মুছে দেব। আমি অন্যমনস্কভাবে হেসে উঠতাম। কোথায় গেলে মনে হতো কেউ সর্বশক্তি দিয়ে আমার বা হাতটা আঁকড়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে আমায়। তার চোখে আমাকে হারিয়ে ফেলার ভয় দেখে আমারই হাসি পেত। আজীব না, তাকে হারিয়েই এমন অবস্থা আমার। আর এই অবস্থার মাঝে দেখছি সে আমায় হারানোর ভয়ে এলোমেলো হয়ে আছে। রাতে ঘুমানোর সময় খেয়াল করতাম এই হাড় কাঁপানো শীতে কেউ উষ্ণতা খুঁজতে স্বয়ং সদৃশ্য হয়ে আমার বুকে মিশে যাচ্ছে। আমার যে কি খুশি! দুহাত বাড়িয়ে জড়িয়ে নিতাম অস্তিত্বহীন সেই নারীকে। জানেন, প্রিয় নারীর ওষ্ঠের কোণ ঘেঁষানো একটা হাসি প্রিয়তমের রক্তে মাতুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ আপনাতে আমি নির্বিকার থাকি। আপনার বেলায় আমার পুরুষ কখনোই বাকি 8-10 জন পুরুষের মতো নয়। আপনাকে দেখলে আমার রক্ত গরম হয় না, শান্তির পরশে চোখ বন্ধ হয়ে আসে। কি শান্তি পাই আপনাতে! এত শান্তি, এই অপার্থিব শান্তির উৎস একমাত্র আপনি। অনেক সময় লেগেছে নিজেকে শান্ত করতে। 6 মাস। 6 মাস তো কম নয় না? আমার কি যে কষ্ট হতো! বারবার মনে হতো ছুটে যায় আপনার কাছে, একটু দেখা হোক আমাদের। অথচ আপনি আমার কাছে দূরত্ব চেয়েছেন। অলকানন্দা, আমি আপনাকে ভালোবাসি না। তবে কারো ভালোবাসার গল্পের শ্রোতা হওয়া মাত্রই কল্পনায় আপনার বিচরণ হয়। আমি আপনাকে ভালোবাসি না, অথচ রাস্তায় চলতে থাকা জোড়াদের হাতের ভাঁজে যে ভালোবাসা থাকে তাতে আপনাকে দেখতে পাই। আমি আপনাকে ভালোবাসি না, তবু কেউ কারো প্রতিশ্রুতি ভঙ্গ করলে আপনার নামের অশ্রু আমার চোখ গলে পড়ে। আমি আপনাকে মোটেও ভালোবাসি না।
কিন্তু হুড খোলা রিকশায় একমাত্র আপনার কারণে একাকিত্ব অনুভব করি। আমি তো আপনাকে ভালোই বাসি না। আমি তাই যখনই সুখ খুঁজতে যাই বারে বারে আপনাকে খুঁজে পাই। আমি আপনাকে বিন্দুমাত্র ভালোবাসি না। সে কারণেই অবসরে বারান্দায় বসে আকাশের মেঘেদের মাঝে আপনাকে আঁকি। আমি আপনাকে ভালোবাসি না, এজন্যই আপনার পরনের বস্ত্রের ওপরও আমার হিংসে হয়। ওরা নির্জীবতায় আপনাকে ছুঁয়ে দিচ্ছে, অথচ আমি সৃষ্টির সেরা জীব হয়েও আপনার দর্শন পাচ্ছি না। হ্যাঁ, আমি আপনাকে কোনোদিনও ভালোবাসিনি। ঠিক তাই, তাই আপনাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম। ভালো তো বাসিনি। ভালোবাসিনি, একটুও না। আচ্ছা, এই যে আপনাকে আমি ভালোবাসি না, এতে কি রাগ করলেন? করাটাই স্বাভাবিক। মেয়েরা তাদের পিছে কুকুরের মতো ঘুরতে থাকা ছেলেদেরকে অন্যদের পিছে ঘুরতে দেখলেও জ্বলে ওঠে। আমি অন্যদের পিছে ঘুরছি না, আবার আপনাকে ভালোবাসছি না। এজন্য রাগাটা একটু কমের দিকে আশা করছি। আজ আমার মন ভালো। কেন ভালো জানেন? কারণ আজ আমি সব দায় নিজ থেকে নিজেকে মুক্ত করতে যাচ্ছি। আপনার সব স্মৃতি আমার মাঝে এক পৃথিবী সমান দূরত্ব তৈরি করেছি, তাই সব কিছু ফিরিয়ে দিয়ে গেলাম। রুমটা খুব এলোমেলো করে ফেলেছি না? কি করব? এইখানে এসে কতদিন বাদে আপনার শরীরে ঘ্রাণ পেলাম। আমার বুকটা কেঁপে কেঁপে উঠছিল। আপনার ব্যবহৃত সব কিছু বের করলাম, সব। এরপর তার নিজের বুকে জড়িয়ে পুরোটা সকাল বসেছিলাম। বিগত 6 মাসের সব শান্তি আমি আপনার ভাঁজ খোলা শাড়িতে মেশানো নুন নতুনত্বহীন ঘ্রাণে খুঁজে পেলাম। প্রাণ ভরে শুষে নিলাম, যাতে এই ঘ্রাণ আমার বাদ বাকি জীবনও কখনো না ভুলে যায়। রক্তরন্ধ্রে মিশে থাকুক। আচ্ছা, আমাদের আর দেখা হবে না? না, না হোক। আমি তো ভালোই বাসি না। আমার কোনো সমস্যা নেই, আপনিও ভালোবাসেন না। আপনারও কোনো সমস্যা নেই। কারো কোনো সমস্যা না থাকলেও সমস্যার বিশাল বড় আস্তানা তৈরি করে রেখেছে স্বয়ং প্রকৃতি। চিল্লিয়ে চিল্লিয়ে যেন বলছে, প্রাণপ্রিয়াকে ভুলে যাও তো শুদ্ধ পুরুষের ব্যক্তিত্বের বাইরে। আমি থমকে যাই, দীর্ঘশ্বাস ফেলতেও ভুলে যাই। আপনার জন্য না। বুকটা খুব পড়ে আমার। অনুশোচনায় দগ্ধ হৃদয়টা চুপি চুপি নিজেরই শাপ দেয়। তুই আজীবন মরতে থাকবি। এই মরণ একেবারে হওয়ার নয়, একটু একটু করে সম্পূর্ণ যন্ত্রণা নিয়ে বারে বারে মরবি। মাঝে মাঝে নিজেকে শুধাই, কেন এ বিচার? এ তো অবিচার বই কিছুই নয়। সেও মন থেকে উত্তর পাই না। অথচ প্রিয়, আমার জানা মতে আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো ভুল ছিল না। শুনেছেন অলকানন্দা, আপনি আমার মধ্যরাতের কার্নিশ পেয়ে গড়ানো 2-1 ফোঁটা বিক্ষিপ্ত অশ্রু। আপনি আমার হেসে খেলে কথা বলার মাঝখানেতে হুট করেই থমকে যার বিশারদ ব্যাখ্যা। আপনি আমার আনন্দময় চরিতে আনন্দ বাড়িয়ে দেওয়ার মতোই এক ঝাঁঝাটে ব্যথা। আপনি আমার সাদরে গ্রহণ করা বিস্তীর্ণ অন্যায়। আপনি আমার প্রেমময়ী জীবনে এক অপ্রেমের প্রিয় অধ্যায়। ইতি অশুদ্ধ পুরুষ। পুনরায় শুদ্ধ পুরুষ আপনার অবহেলায় অশুদ্ধ হয়ে গেছে। পাষাণ তনুজা চিঠি পড়ে পাথর হয়ে গেছে। আস্তে ধীরে পরনের শার্টটা খুলে ফেলল। সব কিছু রুমের এক পাশে সরিয়ে রেখে শুদ্ধর দেওয়া জিনিসগুলো নিয়ে কারবাটে ঢোকালো। পরনে তার ব্লাউজ আর পেটিকোট। মেঝেতে লুটিয়ে পড়া শাড়িটা তুলে গায়ে জড়ানোতে আলস্য বোধ করল। সেভাবেই ফেলে বিছানায় উবু হয়ে শুয়ে পড়ল। অসাবধানতাবশত হলুদ চিরকুটটি বাতাসে উড়ে বারান্দায়, এরপর বাইরে চলে গেল। হয়তো অগ্নিশাখেরা ইতিমধ্যে পড়াও শুরু করে দিয়েছে সেই চিরকুটের লেখা, যেখানটায় কোনো এক অপ্রেমিক লিখেছিল, আমাদের প্রেম তো হওয়ারই ছিল না। প্রেম নিবেদন করেছিলাম যে চন্দ্রমল্লিকা দিয়ে, ভুলে গিয়েছিলাম চন্দ্রমল্লিকা তো শোকের প্রতীক। শুদ্ধ পড়াশোনা প্রায় বাদই দিয়ে ফেলেছে, এখন পুরোপুরি ব্যবসায় মন দিয়েছে। পরীক্ষার সময় শুধু পরীক্ষাটা দেয়। এভাবে চলছে। রাতে তাদের সিলেটের ব্রাঞ্চ থেকে ফিরে আর খাওয়ার পরিশ্রম করলো না, সোজা নিজের রুমে চলে গেল। ফ্রেশ হওয়াটাও যেন ভারী কষ্টের। বারান্দায় বসে আকাশ দেখতে লাগলো।
শোভা বেগম রুমে প্রবেশ করে দেখলেন পরিপাটি ভাবটা। তার ছেলে তো খুব এলোমেলো ছিল, এত গুছিয়ে গুটিয়ে গেল কার জন্য সে জানে না। শুদ্ধর কাছে সেই মেয়ের খোঁজ পায়নি। শুদ্ধর বন্ধুরাও এ নিয়ে কিছু বলতে নারাজ। বিষয়টা তার দাদা বাবা খেয়াল করলেও অতটা গুরুত্বপূর্ণ ভাবেনি। অথচ শোভা বেগম চিন্তায় এই কয়েক মাস শুকিয়ে গেছেন। উনি সোজা বারান্দায় চলে গেলেন। শুদ্ধকে আনমনে বিড়বিড় করতে দেখে এগিয়ে গেলেন, কাঁধে হাত রেখে শুধালেন, কি হয়েছে তোর? শুদ্ধ শান্ত বড্ড স্থির নয়নে তাকালো, আত্ম করে হেসে বলল, কি হবে? তার নাম কি বলবি না আমায়? কে সে? শুধু তুই জানিস আমি কার কথা বলছি। জেনেও যেহেতু না জানার ভান ধরছি, তোমারও উচিত এতে আমার সহায়তা করা। শুদ্ধর হাসি মুখে বলা এই কথাতে শোভা বেগম আর এ নিয়ে কিছু বলতে পারলেন না। আকাশ সমান ব্যথা নিয়ে শুধালেন, এই গিটারটা তোর কি দোষ করেছিল? তোর না কত শখের ছিল? 6 মাস হলো ছুঁয়ে দেখিস না। হাসি মুখে শুদ্ধ বলল, সব প্রিয়র সাথে একত্রে দূরত্ব বাড়াচ্ছে। মনের সুর যেখানে নেই, গানের সুর কী বা করবে সেখানে? আমি ওকে এনে দেব তার কাছে। আমি ওকে চাই না। কেন? বুঝলে মা, একটা অপ্রেমের খুব শখ ছিল, ভেবেছিলাম সুখকর হবে। তারপর দেখলাম শখ আমার সুখ না হয়ে শোক হয়ে গেল। হাসতে থাকলো শুদ্ধ, পাগলের মতো হাসতে থাকলো। সহ্য করতে না পেরে শোভা বেগম আঁচলে মুখ লুকিয়ে প্রস্থান ঘটালেন। জীবনে কিছু মুহূর্তে এসে মানুষ খেই না হারিয়ে ফেলে, তারপর অথয়ে জ্বলে ডুবে যায়। কেউ আটকাতে পারে না। আটকাতে গেলে সেও নিশ্চিত ডুববে। শুদ্ধর এখন সেই সময় চলছে, কুলহীন সময়, জলময় সময়। আচ্ছা, জলের জায়গায় যদি যন্ত্রণা ব্যবহার করি, ভাবার ধোটা বোধ হয় তবেই মিলবে। কেউ কাউকে ছাড়া মরে না, বেঁচে থাকাটাও কঠিন কিছু নয়। চরিত্রে এমন অসংখ্য সংঘর্ষ ঘটে থাকে যা আমাদের হাতের বাইরে। প্রেমটাও তেমনই, ধরা ছোঁয়ার বাইরে। কিছু মানুষের প্রতি না চাইতেও চলে আসে মনের সুপ্ত স্থানের সকল চিত্তাকর্ষক অনুভূতিগুলো। আবার চেয়েও অনেক ক্ষেত্রে সে সকল অনুভূতি আনা যায় না। সহজ ভাষায় বললে সে অনুভূতির নাম প্রেম। প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে কারো না কারো প্রেমে নিগূঢ়ভাবে ডুবে পড়ে, হোক সেটা মানুষ জাতির প্রতি কিংবা চারু প্রকৃতির উপর। বিপরীতের ব্যক্তিত্বের প্রতি অনাকর্ষিত ব্যক্তিরা পড়ে নিজের প্রেমে। তবে প্রেমে অবশ্যই পড়ে। গল্পটা এক তনুজার। তনুজা অর্থ জানো কি? রূপম কান্না থামিয়ে ফেলেছে এতক্ষণে। হাঁ করে সামনে বসা থাকা এই আধবয়স্ক মহিলার কথা শুনছিল। মহিলাটার বাচন ভঙ্গি চমৎকার। পরনে ছাই রঙা তাঁতের শাড়ি, মুখে প্রসাধনীর ব্যবহার একদমই নেই। চোখ দুটো অস্বাভাবিক রকমের স্থির, হাসিটা মিষ্টি তবে অপ্রাকৃত। ফিটনেস দেখে বয়সের আন্দাজটা রূপম একদমই পারছে না। এই তার মিষ্টত্বতে মনে হচ্ছে বয়স 30-এর কৌঠায়। আবার পোশাকে অভিব্যক্তিতে মনে হচ্ছে সে 40 ঊর্ধ্ব। তার প্রশ্ন করে থেমে যাওয়াতে রূপম উত্তর দিল, তনুজা শব্দের অর্থ তো মেয়ে। হ্যাঁ, সে মেয়ে ছিল বটে, তবে এর পরিবর্তে তাকে নিষ্ঠুর, পাষণ্ড, পাথর, নির্জীব, অনুভূতিহীন, সেলফিশ বলে বেশি চেনা যেত। মেয়েরা হয় কোমলমতি, আবেগী, অথচ সে বাইরে থেকে শক্ত খোলসে নিজেকে ঢেকে নিয়েছিল। স্পেসিফিক কোনো কারণ ছিল কি? ছিল তো। তুমি কাঁদতে পারলে পৃথিবী তোমাকে কাঁদাবে, তুমি হাসলে পৃথিবী তোমায় হাসাতেই থাকবে। তুমি যা দেখাবে প্রকৃতি তারই এক্সপেরিমেন্ট তোমার উপর করবে। তাই সে নিষ্ক্রিয় থাকতো। বিনিময়ে প্রকৃতি তার অনুভূতি নিয়ে খেলার ইচ্ছে প্রকাশ করতো না। উনিকে এক নন্দিনী কষ্ট পড়ি। হঠাৎ ওর কথা বলছেন? তোমার অবস্থা দেখে বলছি। এই যে হোস্টেলের ছাদ থেকে লাফ দিতে চাচ্ছিলে, আমি না এলে তো যে কোনো কিছু হয়ে যেত, তুমি মারাও যেতে পারতে। আমি কি করব বলুন? ভালোবেসেছিলাম, ভুল তো করিনি। কেন ছেড়ে গেল? শালা আমার লাইফটাই বরবাদ করে দিল। ভদ্রমহিলা কুর হাসলেন, তারপর বললেন, কি এমন হয়েছে যার জন্য সুইসাইডাল সিচুয়েশন ক্রিয়েট হলো?
আমি ভালোবেসেছিলাম, তারপর ওই জারজের বাচ্চা আমার সাথে ব্রেকআপ করলো। ওর নাকি এখন আমাকে ভালো লাগে না, আমাদের নাকি বন্ডিং ভালো না। এগুলো কোনো এক্সকিউজ হলো বলুন? তো তুমি তার ছেড়ে যাওয়াতে কষ্ট পেয়ে মরতে যাচ্ছিলে? একদমই না। আমি আসলে নিজের এমন বাজে চয়েসের উপর রেগে গিয়ে এসব চিন্তা করে ফেলেছিলাম, যেটা একদমই উচিত হয়নি। জাস্ট ভাবুন, সেই আমি পরনের পোশাকে আমি পরনের পোশাকের একটা ছোট্ট দাগ পড়লেও সেটা রিপিট করি না। সেই আমি এক আবর্জনায় পরিবর্তন ডাস্টবিনের প্রেমে পড়েছিলাম। মানা যায় তা? না, একদমই যায় না। সেজন্যই তো মরতে যাচ্ছিলাম। এবার আপনি বলুন তনুজার গল্প। খুব আগ্রহ হচ্ছে। শুনবে? অবশ্যই। বেশ। তনুজা ছিল এক নরম চঞ্চল মেয়ে, যে ভালোবাসা বোঝার আগেই নিজের মাকে হারিয়েছে। মায়ের ভালোবাসা তার ভাগ্যে জোটেনি। সে ভালোবাসার সাথে পরিচিত হতেই বাবাকে হারিয়েছে, যেই ভালোবাসা তাকে তার জীবদশায় সবচেয়ে বেশি ভালোবেসেছিল। এতিম বাচ্চা মেয়েদের এই সমাজে টিকে থাকার অনেক গল্প থাকে, ভয়ানক গল্প। তাদের পদে পদে নিজেকে রক্ষার লড়াই চালিয়ে যেতে হয়। এই লড়াই অস্তিত্বের লড়াই, সম্ভ্রম রক্ষার লড়াই। আমাদের চঞ্চল তনুজা ধীরে ধীরে নিজস্বতা হারিয়ে ফেলে, এক গুয়ে অন্তর্মুখী হয়ে যায়। স্বভাব পরিবর্তন কিন্তু এত সহজ নয়। এইটুকুন বয়সে সে বাস্তবতা চিনেছে, টিকে থাকার লড়াইয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। ও জানে তখন কি করলে কি প্রতিরূপ পাবে। সেই সময় গিয়ে সে দ্বিতীয়বার কোনো ভরসার স্থান পায়, স্বামী সোহাগী হয়। তার স্বামী তাকে নিজের ব্যক্তিত্বের মতন ভালোবাসত। তনুজা অবাক হতো কেবল। তারপর নিজের এত বছরের কষ্টকে ভুলে গেল অজান্তে। তার শুধু মনে হতো একজন আছে, এই একজন তার নিজের মানুষ। নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারে না আর। প্রথম ভালোবেসেছিল তার বাবাকে, যে তাকে বাস্তবতার সাথে পরিচয় করিয়েছে। অন্যমনস্কভাবে প্রথম রাতে তনুজা তার স্বামীকে বলে ফেলে সে হবে তনুজার লাইফের দ্বিতীয় পুরুষ, যে তাকে নিষ্ঠুরভাবে বাস্তবতার সাথে পরিচয় করাবে। হলো তাই। বিয়ের বছর পর জানতে পারে সে যত ভালো স্ত্রী হোক না কেন মা হতে পারবে না। ভেঙে যায়। পারিবারিক প্রতিবন্ধকতায় সে আর টিকতে পারে না। রিমেম্বার ওয়ান থিং, তার স্বামী তাকে অগাধ ভালোবাসত। ভালোবাসাময় সংসার কেটেছে 4-5 বছর। সেই 4-5 বছর কানায় কানায় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল। পরিচিত প্রায় সব মানুষেরাই তাদের ভালোবাসাকে মুগ্ধ হয়ে দেখত। অথচ ডিভোর্স হয়ে গেল। নজর লাগা বলতে একটা শব্দ অবশ্যই এক্সিস্ট করে। যেই পুরুষটা এক সময় তাকে বুকে না নিয়ে ঘুমাতেও পারতো না, সেই পুরুষটাই পাশে শুয়ে তাকে ছুঁয়ে দেখতো না। পরপর কতগুলো মাস আর ডিভোর্স। এর 1 মাসের মাথায় অন্য বউ আনে নিজের ঘরে। ও শেট, বেঁচে আছেন তনুজা? ভদ্রমহিলা কিছু বলেন না। রূপম দীর্ঘশ্বাস ফেলে শুধালো, এরপর যা হয়, আমার বাড়ি গিয়ে থাকে। সেখানে থাকা খাওয়ার সমস্যা ছিল না, অর্থের সংকট ছিল না, ভালোবাসার অভাব ছিল না। ছিল প্রিয় পুরুষের সেই উন্মাদ করা আদরের আগলে রাখা বুকের। দূর থেকে তনুজা প্রিয় পুরুষের বুকে তখন অন্য নারীর উন্মুক্ত সুখ দেখতে পেত। আমি হলে মরেই যেতাম। কিন্তু উনি, সে পড়াশোনায় মনোযোগী হয়, পিএইচডি করে ভালো একটা ভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের যোগদান করে। খুব অল্প সময়েই স্বাবলম্বী হয়ে যায়। তারপর ভার্সিটি এরিয়ায় একটা অ্যাপার্টমেন্টে একা থাকা শুরু করে। ডিভোর্সি লাইফ ইজ নট দ্যাট মাচ ইজি। প্রায় জায়গায় কথা শুনতে হয়েছে, কুপ্রস্তাব পেয়েছে, আর চোখা চাহনির অস্বস্তিতে পড়েছে। এত কিছুর পরও একা নারী হিসেবে নিজেকে সেফ রেখেছে। তার বছর খানিক যেতেই ফার্স্ট ইয়ারের নিউ ব্যাচের ক্লাস পায়। এক অসম্ভব রকমের দুষ্ট কোঁকড়ানো চুলোর প্রেমে পড়ে যায় প্রথম দেখায়। ওয়াও, লাভ এট ফার্স্ট সাইট, সেরকমই বলা চলে। ওর লাইফে দ্বিতীয় প্রেম আসে, তাই তো? ইস, তারপর আসে ঠিকই, কিন্তু তনুজা তো অভাগী। সে মনের বিরুদ্ধে গেছে। কখনোই তা বিশ্বাস করতে চায়নি যে সে আবারও প্রেমে পড়তে পারে। নিজের অনুভূতির সাথে লড়ে এসেছে শেষ অবধি। বছর 2 পর যখন সেই ছেলেটা নিজ থেকে এসে প্রপোজ করল, তখনও তনুজা তাকে ঠুকরেছে। কত বাহানা দিয়েছে, বারবার বলে এসেছে এক পুরুষ আসক্ত রমণী অন্য তো সুখ পায় না।
অথচ সে নিজেই দ্বিতীয়বার মন হারিয়েছে এক শুভ্রাঙ্গের চঞ্চলতার উপর। আর তনুজা নিজেকেও তা দিতে নারাজ। বাচ্চাটা বাজেভাবে রিজেক্ট হলো। ইস, মেনুজা মিস তনুজা তা করলেন কেন? কজ উই লিভস ইন এ সোসাইটি। এরপর এরপর ছেলেটা পাগলামো শুরু করে পৃথিবীর এমন কোনো পাগলামি বাদ রাখেনি যাতে করে তনুজাকে পটানো যায়। সব না না, তুমি যা ভাবছো তেমনটা নয়। সে ছেলেটা সবসময় তনুজার থেকে এক হাতের দূরত্ব রাখত। এটাকে সম্মানের দূরত্ব বলে। কিন্তু তনুজা তা চাইছিল না। ছেলেটাকে নিজের থেকে দূর করার জন্য সব করে, কান্নাটাও করে এক সময়। তারপর সে সত্যি দূরত্ব বাড়িয়ে নেয়। যাওয়ার আগে শুধু বলেছিল, এর চেয়ে আপনি আমার কাছে আমার জানটাই চাইতেন, কিন্তু চাইলেন দূরত্ব। বেশ, দিয়ে দিলাম। ছেলেটা ভেঙে পড়ে, খুব বেশি এলোমেলো হয়ে যায়, তারপর মানিয়ে নেয়। এবার তনুজা প্রথমবারের চেয়েও বাজেভাবে ভেঙে পড়ে। আমি বলবো তনুজার এতে দোষ ছিল। এত মাতব্বরি করতে বলেছিল কে? আরে ভাই, যাকে বিয়ে করব তাকে আমি কেন ছাড়বো? সে হাজার দোষ করলে তাকে মারতে মারতে মেরেই ফেলবো, তাও কেন ছাড়বো? আচ্ছা, ছাড়লাম না হয়। এরপর আবার কেউ ভালোবাসলে কেন ফিরিয়ে দেব? আমিও তো ভালোবেসেছি, তাই না? হোক সেটা বয়সে ছোট। এজ ডিফারেন্স কি বিয়ে হয় না? কত হয়। আমার চাচিও তো চাচুর চেয়ে 4 বছরের বড় ছিল, তবুও বিয়ে হয়েছে, সংসার হয়েছে। আমার চাচাতো বোনেরাও আমার সমান প্রায়। তনুজা একাকিত্বই ডিজার্ভ করে। একটা বয়সে এসে গেলে মানুষ যা চায় তা করতে পারে না, আর যা করতে হয় সাথে তা সে কখনোই চায় না। ডু ইউ মিন দ্যাট বয়সের দোষ সব? নয় কি? তনুজা মা হতে পারবে না, এটা কোনো ম্যাটারই না। ছেলেটা তার ছোট, তাও কোনো ম্যাটার নয়। সম্পর্কে তারা টিচার স্টুডেন্ট, পরিণতিতে মানসিক অশান্তি পেত। ভাবো একবার। কোনটা? তুমি তনুজার জায়গায়, তুমি একজন লেকচারার, তোমার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টের প্রেমে পড়ে গেছো। সে ছেলেটাও তোমায় ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। অথচ তোমার মনে রাখতে হবে সে শুদ্ধ পুরুষ, আর তুমি বন্ধা তালাকপ্রাপ্ত নারী। সে তোমার নিজের স্টুডেন্ট। এসব তো কল্পনাতে আনাও পাপ। তুমি সেই পাপ করলে, সে ছেলেটাও একই পাপ করলো। তারপর তুমি সব কিছু ছেড়ে ছুড়ে যখনই সেই ছেলের কাছে যেতে চাইলে, তখনই খেয়াল করলে পেছনের 2 পুরুষের কথা। দুজনকেই ভালোবেসেছিলে, বিনিময়ে দুজনের বাস্তবতার সাথে লড়তে শেখালো। তৃতীয় জনের জায়গা কি সেই বাচ্চা ছেলেটাকে দেওয়া যায়? সে এখনো দুনিয়াদারির বাইরে। আচ্ছা, তুমি জানো প্রকৃতি তোমাকে একা রাখতে পছন্দ করে, তারপরও কি কারো সাথে জড়ানোর সাহস পেতে? মাথা 2 হাতে চেপে চরম চিল্লিয়ে উঠল, চুপ করুন, প্লিজ চুপ করুন। আমি পারবো না, মরেই যাব। এতক্ষণ হেসে উঠলেন ভদ্রমহিলা। হাসতে হাসতে বললেন, এক নারী বারবার দুনিয়ার সকল সুখ হাতের মুঠোয় পেয়েও হাত ফসকে হারিয়ে ফেলল। তার কি বাঁচার কথা? উনি কি মারা গেছেন? মজার বিষয় এখানেই, সে একবারও সুইসাইড অ্যাটেম্প্ট করেনি, বরং বেঁচে থাকার যুদ্ধ করে গেছে। জানো, বেঁচে থাকার জন্য কোনো সম্বল লাগে না, জানটা থাকলেই হয়। সেই স্বামীর খবর কি? স্ত্রী সন্তান নিয়ে আছে। সে ছেলেটা, তার কোনো খোঁজ নেই। যতদূর জানি সে এখনো বিয়ে করেনি। আর তনুজারা তো সর্বত্র ছেয়ে আছে, অসংখ্য নারীর মাঝে এক একটা তনুজার বাস, যারা সংকোচে সদা ঝুঁকে থাকে। প্রিয় চাঁদে হাত বাড়াতে গিয়ে দেখে দ্বিধার জুড়ি নেই। আচ্ছা, তনুজা কি কখনো সুযোগ পেলে তার কাছে ফিরবে? সেটা তনুজা নিজেও জানে না। সুযোগ পাওয়ার সম্ভাবনা তলানিতে। যদি পেয়ে যায়, তবে তবে এবার বোধহয় অন্য কিছু হবে। কি হবে সেটা আমি বলবো না। আচ্ছা, না বললেন? আপনি কি জানেন, আমাকে একটা কথা শিখিয়েছেন আজ। কোনটা? নিজেদের জায়গা ছাড়তে নেই। ছাড়লে তনুজাদের জন্ম হবে। আমি আমার জায়গা ছাড়ব না। আপাতত কোনো একভাবে এক্সকে শিক্ষা দেব। এক কাজ করি, আগে সেটেলড হয়ে নিই। ওকে? তবে আমি যদি আমার লাইফে তনুজার মতো দ্বিতীয় কাউকে পাই, ফেরাবো না। কারণ ভালোবাসা প্রতিবার প্রেম দুয়ারে উকি দেয় না। বিপরীতে হাসলেন সে। রূপময়ের মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে
ছাদে থেকে নিচে নেমে গেলেন। এরপর একটা ট্যাক্সি নিয়ে কলেজ রোড, শতরূপা হাউজিং, তালতলা আবেশিকা, রিদম গ্রাউন্ড দিয়ে ঘুরলেন রাতের 10:30 অবধি। এরপর বাস স্টপেজে চলে গেলেন। 11টার বাসে ফিরতে হবে তাকে। বছরে অন্তত 2-3বার আসা হয়। এভাবেই ঘোরা হয়। নির্দিষ্ট কোনো দিন নেই। যান্ত্রিক জীবনটা ভারী হয়ে গেলেই এক ঝলক স্মৃতিচারণের উদ্দেশ্যে এখানেই আসাটা হয়। কত স্মৃতি আছে, সেসব ভোলা অসম্ভব। তার প্রস্থান ঘটাতেই রূপমও দৌড়িয়ে হোস্টেলের রুমে ঢুকলো। দেখলো বান্ধবীর হাসি খুশি মুখখানা, যদিও সবসময় এভাবেই থাকে। রূপমকে আসতে দেখেই বলল, সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। সকালে গেছিস আর ফিরতে এতক্ষণ? সকালেই তো আশিক ডেকে নিয়ে গেল, ব্রেকআপ করলো। তারপর মন শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা ভেবেছিল। তারপর হস্টেলের ছাদে এসেছিল বিকেলে। ভেবেছিল আজ আমার শেষ হওয়ার দিন। একটা রিকোয়েস্ট পৃথিবী। একটু পর যখন আমার ডেড বডির ফটোগ্রাফি হবে, তখন যেন আমায় দেখতে বৃষ্টি না লাগে। ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক হবে। এসব ভাবতে ভাবতে যখন ঝাঁপ দেবে, তখনই পাশ থেকে এক অসম্ভব রূপবতী মহিলা বলে ওঠেন, এই মেয়ে, কী করছো কি? তারপর রূপম তাকে জানালো, আজ আমার শেষ দিন। নিজের বোকামোতে আমি লজ্জিত। এই লজ্জা নিয়ে বেঁচে থাকা মানেই নেই। আজ আমার ব্রেকআপ ডে। তো সেলিব্রিটি? রূপম অবাক হয়ে তাকায়। তখন তিনি তাকে নিয়ে এক ব্রেঞ্চিতে বসে মাইন্ড ডাইভার্টের চেষ্টা করেন। তিনি জানতেন দুনিয়া অন্যের কষ্টকে কতটা ভালোবাসে। যখনই কোনো মানুষ দেখে কেউ তার চেয়েও বেশি কষ্টে আছে, তখন তার কথাটা আপনা আপনি কমতে থাকে, ব্যথাটা আপনা আপনি কমতে লাগে। বিষয়টা রূপমের ক্ষেত্রে কাজে লাগান, লেগেও যায়। আর সেটা রূপম ধরতেও পেরেছে। ক্ষণিকের বিষয়গুলো ভেবে মনটা জুড়িয়ে নিল। এরপর আসল ঘটনা এড়িয়ে গেল প্রিয় বান্ধবীর সামনে। হ্যাঁ, রাস্তায় এক ছোকরাকে দেখে ডুবে গিয়েছিলাম। উঠতে উঠতে এত দেরি। বুঝি মনে মনে মন কলা খাচ্ছ বুঝি। সাতার মাথা বুঝিস। এবার বলতো, এত খুশি কেন? তোকে বলেছিলাম না আমার 18th তনুমা আসবে। কাল তো আসতে পারেনি, তাই আজ এসেছিল। সত্যি? অর্ষা বলল, হ্যাঁ, ঘন্টাখানেক আগেই গেল। ইস, তুই আর একটু আগে এলে দেখা করিয়ে দিতাম। আমার তনুমা বেস্ট, তার মতো কেউ হয় না। সবাইকে যে কি সুন্দর বোঝে। তনুমা, মনে মনে নামটা দুবার আওড়ালো রূপম। এবার খটকাটা লাগলো তার ওয়েট। তোর তনুমা কি ছাই রঙা তাতে শাড়ি পরে এসেছিল? হ্যাঁ, দেখা হয়েছে। তার নাম কি? তনু। পুরো নাম তনুজা। হুট করে রূপমের মস্তিষ্কে ভেসে এলো সামনে কিছু পাকা চুল নিয়ে বসে হাসতে থাকা মধ্যবয়স্কার কিশোরী দুরন্ত রূপ। কানে কানে কেউ যেন ফিসফিসিয়ে গেল, কেউ কাকে ছাড়া মরে না। প্রকৃতি সুন্দরভাবে বাঁচতে শিখিয়ে দেয়। ঝরে পড়া পাতাদের ভুলে গিয়েও কাছে নতুন পাতার জন্ম হয়। আচ্ছা, মৃত্যু কি এতই সহজ? জবাবে অদৃশ্য কেউ বলে ওঠে, দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো বেঁচে থাকা, কঠিন তো মৃত্যু। কেউ চাইলেই বেঁচে থাকতে পারে, অথচ মৃত্যুর চিন্তা করতে গেলেই আসে হাজারো পিছু টান। সেই টানে পিছু তাকালেই দেখতে পারে কেউ তার অপেক্ষায় দিন গুনছে। তাকে একটু ছুতে না পাবার জন্য প্রাণপ্রিয় গিটারটাকে ছোঁয়নি আজ 12 বছর। পরিশিষ্ট শুধু একা বাঁচতে শিখে গেছে। 12টা বসন্ত একা কাটিয়ে ফেলেছে। এই 12 বসন্তে জীবনে প্রেম আসেনি আর। প্রেম বসন্ত তো ছিল, সেই তনুময় বসন্তগুলো। এখন তনু যাওনি, প্রেমও নেই। শুধু আর খারাপ লাগে না, বয়সটা 37-এর কোঠায় এসেছে না। এখন মনে হয় তনুজা যা করেছিল ঠিকই করেছিল। সব প্রেমের পূর্ণতা পেতে নেই, কিছু প্রেম আসেই জীবনে অপূর্ণতা সঙ্গে নিয়ে। সেই অধ্যায়গুলো আবার ভারী সুন্দর হয়। শুদ্ধ চোখ বুঝলেই বছর 12 আগে সেই সংঘর্ষগুলো পরিষ্কার দেখতে পায়। শুভ বেগম প্রতিদিনই একবার করে বলেন বিয়ে করতে। শুদ্ধ জবাবে শুধু একটা মুচকি হাসি দেয়। সেও যদি বিয়ে করে নেয়, তাহলে সিদ্দিক আর তার মধ্যে পার্থক্যটা রইল কই? সে বিয়ে করেনি, অপেক্ষা করেছে
জীবনের শেষ দিনটাতে যদি তনুজা সব ভুলে যায়, সব ভুলে তার কাছে চলে আসে, শুধু দু হাত বাড়িয়ে আপন করে নেবে, হোক সেটা মুহূর্তের জন্য। সে মনে প্রাণে বিশ্বাস করে এই শহরের কোনো এক কৃষ্ণচূড়া গাছের নিচে হুট করে তাদের দেখা হয়ে যাবে। পৃথিবীটা বড্ড ছোট, দেখা হতেই হবে। তনুজা তখন ঝাঁপিয়ে পড়বে তার বাহুবন্ধনীতে। সে শক্ত করে আঁকড়ে ধরবে ইহজীবনের তরে। একবার ধরতে পারলে আর ছাড়বে না। তনুজা বুকে মুখ গুজে হাসবে, শুদ্ধ তখন কাঁদবে। এই যে বিগত 12 বছরের জমানো এত কান্না, এই কান্নাগুলো সেই দিনটাই কাঁদবে, তাছাড়া নয়। সে শুধু বিশ্বাসই করে না, জানিও। অবশ্য অলকানন্দা তার শুদ্ধ পুরুষকে একদিন ভালোবাসবে, ভালোবাসা প্রকাশও করবে। শুদ্ধ সেই দিনটার অপেক্ষায় আজও একা। ওহ, একা নয়, তার বুকেতে আস্ত এক তনুজার বসত।